রাতের মধ্যভাগ শেষের পথে। অনেকক্ষণ যাবৎ শুয়ে এপাশ ওপাশ করছিলেন সাইফুল। ঘুম আসার নাম নেই আজ। ভ্রু দুটো কুঁচকে একদম কপাল বরাবর বসানো সাদা বাল্বটাকে দেখলেন তিনি। তারপর ক্লান্ত চোখে চাইলেন পাশে গুম মেরে বসে থাকা স্ত্রীর পানে। সূচক শব্দ করে বললেন, লাইটটা এবার বন্ধ করো রেহনুমা, আলোতে ঘুম হয় না আমার। রেহনুমা চুপ করে বসে রইলেন। ভার মুখ দেখে দীর্ঘশ্বাস ফেললেন সাইফুল। হয়েছে কি তোমার? কটা বাজে, এখনো ঘুমোচ্ছ না কেন? ভদ্রমহিলা ছুঁড়ে ছুঁড়ে বললেন, মন চাইছে না, তোমার ঘুম এসেছে, তুমি ঘুমাও। আমিও বা ঘুমোতে পারছি কই? মুখের সামনে একটা লাইট জ্বালিয়ে রেখেছো, কড়া আলো একেবারে চোখে এসে লাগছে। রেহনুমা দুম করে উঠে গিয়ে সুইচ টিপে দিলেন। হয়েছে শান্তি, এবার নাক ডেকে ঘুমাও। সাইফুল প্রসন্ন চিত্তে মাথা নেড়ে এপাশ ফিরে শুলেন। অমনি রেহনুমার মুখ অন্ধকারে ডুবলো। বেজা গলায় থমথম করে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো ঘুম আসবেই। মনে কত আনন্দ আপনার। মেয়ে বাবা বাবা করে ডাকলো সারাদিন, বুকে জড়িয়ে ধরলো। সব জ্বালা তো আমার, আমি মা হয়ে একটু ছুতেও পারলাম না। সাইফুল হাসলেন, লম্বা নিঃশ্বাস ফেলে উঠে বসলেন। এবার হাত দিয়ে জায়গা দেখিয়ে বলেন, এসো এখানে। রেহনুমা গোমরা মুখে এসে বসলেন পাশে, কিন্তু চেহারা ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ভদ্রলোক বললেন, এতক্ষণ না ঘুমিয়ে বসে থাকার কারণ তবে এটা? তো কি করব, শুনলে না মেয়ে কি বলল? আমি ওর মা নই, ও আমার মেয়ে নয়। আমার বানানো কেকটা পর্যন্ত কাটলো না, আমার বুঝি কষ্ট হয় না? রেহনুমার চোখ ছলছল করে উঠল, কণ্ঠ ভিজে প্রগাঢ়। সাইফুল ব্যতিব্যস্ত আওড়ালেন, এই যে একটা বাচ্চার মতো কাঁদছো রেহনুমা। আরে বাবা, মেয়েটা একটু রেগে আছে এখন, কিছুদিন সময় দাও ওকে, সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমি এতদিনে ঢের বুঝেছি। তুষি খুব তেরা, ও আমাকে পছন্দ করে না সাইফুল। এই অভিমান যদি ঘৃণায় বদলে যায়, ও যদি স্বার্থর মতো আমার সাথে আর কখনো কথা না বলে, আমি তখন কি করব সাইফুল? আমার তো ভাইজানের মতো সহ্য শক্তি নেই বলো, আমার তো বুক ফেটে যাবে। এরকম কিছু হবে না রেহনুমা, আমি বলছি তো, তুষি সব ভুলে যাবে। স্বার্থ একটু বেশি স্ট্রিক্ট, তুষি তা নয়। ভাইজানের ব্যাপারটা মনে নেই? সারাদিন ওকে বকাঝকা করত, এক টেবিলে বসতেও চায়নি খেতে। তা সত্ত্বেও যখন উনি অসুস্থ হলেন, মেয়েটা ভাঙা পা নিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেই মেয়ে কি তার মায়ের সাথে রাগ ধরে রাখতে পারবে? এও সম্ভব? রেহনুমার সিক্ত নয়নে একটুখানি আশা এসে ভিড়ল। সত্যি বলছো? সত্যি রে বাবা, তবে ভুল এখানে তোমারও আছে রেহনুমা। কেন শুধু শুধু আজে বাজে কথা বলতে? মেয়েটাকে বস্তিতে বড় হয়েছে বলেই তাকে কেন ছোট করে দেখতে হবে? সেজন্য না, আসলে তুমি তো জানো স্বার্থ অয়ন ওদের প্রতি আমি কত দুর্বল। ওদের সাথে কেউ খারাপ কিছু করলে আমি নিতে পারি না। যখন জানতে পারলাম মাঝার লোকটার সাথে মিলে তুষি মিথ্যে মিথ্যে বউ সেজে বসেছে, তাও আবার টাকার লোভে, ওই মুহূর্তে স্বার্থর অপমানের কথা ভেবে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। ইনিয়ে বিনিয়ে রাগটা আমার বেরিয়ে আসতো। কতবার চেষ্টা করেছি একটু নরমভাবে কথা বলার, হতো না। মনে হতো মেয়েটা জোচ্চোর ঠক আমাদের ছেলেকে ঠকিয়ে বিয়ে করেছে, তখন রাগ হতো খুব। আর যখনই জানলে ওই জোচ্চোর মেয়ে তোমার নিজের, তখনই সব রাগ শেষ হয়ে গেল। তখন থেকেই ভালোবাসতে শুরু করলে। এটা তুষির কাছে গরমিল হবে না? ও তো ভাবতেই পারে যে আমাকে বস্তির ভেবে দূরছাই করলো, নিজের মেয়ে জানতেই বুকে টানতে চাইছে। তখন ওর রাগ হওয়া কি স্বাভাবিক নয়? শিশুর মতো ঘাড় নাড়ালেন রেহনুমা। সাইফুল বললেন, তাহলে মেয়েটা তো নিজের জায়গায় ঠিক। আমি বা তুমি হলে নিশ্চয়ই আমরাও এমন করতাম। রমণীর কথা বেশ অবোধ শোনালো। তবে এবার আমি কি করব? কি আবার করবে? মেয়ের মান ভাঙানোর চেষ্টা ছাড়া তো উপায় নেই। আমার রাগকে তো কখনো পাত্তা দিলে না, সবসময় ঝগড়া লাগলে আমাকেই এসে ক্ষমা চাইতে হতো। এখন নাও, মেয়ের রাগ সামলাও। ওর চোখে আজ তুমি যতটা খারাপ, চেষ্টা করো তার চেয়েও বেস্ট মা হয়ে ওঠার। রেহনুমা ভারী দুশ্চিন্তায় পড়লেন। কি যে করবেন? এর মাঝেই দরজায় টোকা পড়ল। ভেসে এলো চাপা নারী কণ্ঠ, ও ছোট, ঘুমিয়েছিস? ত্রস্ত চোখ মুছলেন রেহনুমা। আপা? হ্যাঁ আপা, আসছি। উনি নেমে যেতেই সাইফুল আরাম করে শুলেন। কাল সকাল সকাল অফিস যেতে হবে। ভাইজান এখনো ঠিক করে সুস্থ নন। বেড রেস্টের 2 মাস এখনো শেষ হয়নি বলে চাপটা ঘাড়ে বেশ হালকা পাতলা পড়েছে। রেহনুমা দরজা খুলে হাসলেন। আপা ঘুমোওনি? না, আর আমি জানতাম তুইও ঘুমোসনি, এদিকে আয়। তারপর
হাতটা ধরে সাথে নিয়ে চললেন তনিমা। রেহনুমা যেতে যেতে শুনলেন ইউসার ঘর থেকে খুব জোরালো গানের শব্দ আসছে। অবাক হয়ে বললেন, ওমা, এই রাত বিরেতে মেয়েটা আবার সাউন্ড সিস্টেম বাজিয়েছে কেন? আরে আজ ওর জন্মদিন না, একটু তো আনন্দ করবে। তার ওপর আবার দুবোন কত বছর পর এক হলো। তুই ওসব ছাড়, বস এখানে। দোতলার ফাঁকা জায়গায় একটা টি কর্নার করা, ছোট দুটো বেতের মোড়ার মাঝে আর একটা গোল টেবিল পাতানো। তনিমা একটা টেনে বসতেই আঁচল গুছিয়ে রেহনুমাও বসলেন। শুধালেন বড় কৌতূহলে, কি হয়েছে আপা? আপার কি হবে? হয়েছে তো আপনার। চোখে পানি কেন? এখনো শোক কাটেনি? ভদ্রমহিলা মাথা নোয়ালেন। এমনি। কাঁদছিস কেন বোকা? তুষির মন কত নরম জানিস না? মেয়েটা খুব ভালো, দেখবি দুটো দিন গেলে আপনা আপনি বুকে এসে পড়বে। রেহনুমা ঘাড় নাড়ালেন একটু করে। তনিমা হাসি হাসি মুখ করে বললেন, আমি কি ভাবছি জানিস? আমরা কেমন যা থেকে এখন বেয়ান হয়ে গেলাম। তোর মেয়ে এখন আমার ছেলের বউ, আবার আমার ছেলেটা তোর মেয়ে জামাই। রেহনুমা হাসলেন এতক্ষণে, প্রফুল্ল চিত্তে বললেন, আরে তাই তো, এত কিছুর মাঝে কথাটা আমি ভুলেই গেছিলাম। তনিমা হাতটা ধরে বললেন, আমি তোর ভাইজানকেও বলছিলাম, ভালোই হয়েছে সেদিন কোণে পাল্টে যাওয়ায়। এজন্যই বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই দিন ভুল করে ওদের বিয়ে না হলে আজ আমরা তুষিকে পেতাম কোথায় বলতো? রেহনুমার হাসিটা মুছে গেল হঠাৎ। কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু আপা, বিয়েটা কি আদৌ হয়েছিল? ও মা, এ আবার কেমন কথা? কেন হবে না? আপা, হাসনা খালার কথা শুনলে না তুমি? ওনার ছেলে বিদেশেই মারা গেছে। তাহলে তো তুষির বাবা মায়ের নাম ভুল, ওনার বানানো। মানে এমন নাম যাদের পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। আর কাবিননামায় বাবা মায়ের ভুল নাম দেয়া থাকলে বিয়ে কি করে হলো? তার ওপর ছেলে মেয়ে দুটোর কেউই তো রাজি ছিল না। বিয়ে তো বৈধ হয়নি আপা। এতদিন এসব নিয়ে ভাবিনি, কিন্তু এখন? তাই তো, আমার যে এসব মাথাতেই আসেনি। তাহলে এখন উপায়? রেহনুমা সাগ্রহে শুধালেন, ওদের আবার নতুন করে বিয়ে দিয়ে দেই? পরপরই শঙ্কিত হয়ে বললেন, কিন্তু স্বার্থ, ও কি রাজি হবে? তুষিকে তো ও পছন্দই করে না। তনিমা ভাবুক হয়ে বললেন, মহা চিন্তায় ফেলে দিলি দেখছি। কি করব এখন? তুই একবার আলোচনা করে দেখবি? রেহনুমা মাথা পিছিয়ে দুহাত নেড়ে বললেন, না না বাবা, যা রাগ তোমার ছেলের। বিয়ে টিয়ে নিয়ে কিছু বলতে গেলেই ইংরেজিতে কতগুলো কথা শুনিয়ে দেবে। আমি পারবো না। তনিমা শ্বাস ফেললেন। আচ্ছা তাহলে আমিই বলবো। সকাল হোক। তবে মনে হচ্ছে না এবার আর আপত্তি করবে। এখন তুষির তো পরিচয় পাল্টেছে। এইবার স্বার্থ এক পায়ে রাজি হবে দেখিস। তাই যেন হয় আপা, তাই যেন হয়। অন্ধকার রাতের বুক ফুঁড়ে ভোরের ঠান্ডা আভা সদর্পে ছুটে আসছে। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত বাতায়ন। একটু একটু করে দুলতে থাকা দোলনায় এখনো ঠায় বসে আছে তুষি। মেয়েটার চেহারায় ক্লান্তি, পায়ের পাতা থেকে পিঠের হাড়টাও বিকশ ভঙ্গিতে মিশে আছে যেন। অথচ দুচোখ ছাপানো বিমোহ নিয়ে নিষ্পলক এক পুরুষ পানে চেয়ে রইল সে। কোলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে ইয়াসির, বড় গভীর ঘুম। আর সেই ঘুমন্ত মুখখানা দেখে নিজের ইহকাল ক্ষণিকের জন্য ভুলে বসল তুষি। ভুলল নিদ্রা, সামান্য একটু নড়চড় নেই শরীরের, পাছে ইয়াসিরের ঘুম ভেঙে যায়। নিরন্তর তার ট্রিম করা গোছানো চুলে হাত বোলালো সে। তুষির হৃদয়পটে একটা দুধসাদা সফেদ স্রোত কলকল করে বইছে, যার গতিবেগ আকাশের বুক হতে খসে পড়া তারার চেয়েও শতগুণ বেশি। বা পাশে টিপ টিপ শব্দটাও ততোধিক ভারী। তুষি মন ভরে ইয়াসিরকে দেখলো আজ। একটু সময়ের জন্যও চোখ সরাতে হয়নি। ইয়াসিরের তীক্ষ্ণ চাহনি থেকে লুকোতে হয়নি নিজেকে। পেলব আঙ্গুল চালিয়ে মানুষটার শক্ত চিবুক ছুলো খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালজোড়া। এক অবাধ্য অশান্ত ইচ্ছে হৃদয়ে উকি দিল হঠাৎ। মন চাইল ইয়াসিরের ঠিক কপালে এক গভীর চুমু বসাতে। এই ইচ্ছে প্রেমিকার অস্থির মনের নাকি স্ত্রী হিসেবে অধিকারের তুষি জানে না। শুধু জানে কিছু ইচ্ছেকে প্রশ্রয় দিতে হয়। মেয়েটা আস্তে ধীরে ঠোঁট নামিয়ে আনলো। ওষ্ঠপুটের নরম ত্বক যখনই ছুঁই হবে তখনই নড়ে উঠল ইয়াসির। সহসা বিদ্যুৎ বেগে সরে এলো তুষি। ইয়াসির বালিশ ভেবে দুহাতে আর একটু আঁকড়ে ধরলো ওর লতানো কোমর। মসৃণ পেটে মুখ গুজে দিতেই তুষির বিশীর্ণ শরীর স্তব্ধ বনে গেল। মূর্তি বনে
দোলনার কাঠে লেগে গেল মেয়েটা। ধাতব হাতলগুলোতে শব্দ হলো জোরে। ইয়াসিরের ঘুম ভেঙে গেল তাতে। কুঁচকানো ভ্রুয়ের নিচে নিভু চোখ মেলে চাইল সে। তুষি ঢোক গিলল অমনি। মুখটা ছোট হয়ে গেল। মানুষটার গায়ে রাখা হাত জোড়া সরালো ঝট করে। ইয়াসির হতবুদ্ধি চোখে এক পল আশেপাশে দেখলো। মাথার ওপর খোলা আকাশ দেখে সেই রেশ বাড়ল আরো। যখনই চোখ দুটো পৌঁছালো তুষির শুষ্ক মুখে চমকে গেল ছেলেটা। 2 সেকেন্ড প্রকট নেত্রে চেয়ে থেকে তড়াক করে উঠে বসলো ইয়াসির। ছিটকে সরল কয়েক হাত দূরত্বে। চেহারা স্পষ্ট অস্বস্তি। পরপর চসচক শব্দ করে কপালে আঙ্গুল ঘষল ইয়াসির। তুষি মিনমিন করে আগ বাড়িয়ে বলল, রাতে মানে হয়েছে কি? আপনি আসলে পুরো কথা শুনল না সে। ঝট করে দাঁড়িয়ে ছুঁড়ে দিয়ে গেল, সরি। তারপর তরবর করে ছাদ থেকে নেমে গেল নিচে। তুষি সুস্থির বনে চেয়ে রইল সেদিকে। পরপরই চিবুক নামিয়ে মিটিমিটি হাসলো। লাজুক লাজুক হাবভাব করে বলল, আপনি সরি? আর আমি আই লাভ ইউ। ইউষা একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসলো। কাঁধের ব্যাগটা রাখলো তার পাশের কেদারায়। ভাঙা গলা তুলে ডাকলো, মা, এক কাপ চা দেবে? রান্নাঘর থেকে মাথা নামিয়ে তাকালেন তনিমা। বললেন, ইউষা, চা চাইলি? তোর গলার একই অবস্থা, এত ভাঙলো কি করে? সারারাত এসি ছেড়ে ঘুমিয়েছিস? শুকনো হাসলো মেয়েটা। হ্যাঁ, মানে ওই আর কি। মা ওঠেনি এখনো? না, ঘুমাক একটু, আমি চা দিচ্ছি, দাঁড়া। ইউষা ঘাড় নাড়ল। চুপ করে চেয়ে রইল খালি প্লেটের দিকে। কাল সারারাত ও কেঁদেছে, গলা ফাটিয়ে আত্মচিৎকার করেছে, সেজন্য গলায় ব্যথা করছে খুব। ঢোক গিললেও যেন টান পড়ছে নালিতে। কিছু সময় পর স্কুলের জন্য তৈরি হয়ে নেমে এলো মিন্ত। চুপচাপ গুরুতর মুখে বসলো ইউষার থেকে কয়েক হাত দূরে। থমথমে কণ্ঠে বলল, বড় মা, খাবার দাও। ইউষা শান্ত চোখ তুলে এক পল ভাইকে দেখলো। মিন্ত এমনিতে চটপটে। আজ হলো কি? জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? দুপাশে মাথা নাড়ল ছেলেটা। বোঝালো কিছু না। ইউষা বলল, কিছু তো একটা ঘটিয়েছিস। তুই তো এমন চুপ থাকার ছেলে না। আবার ক্লাস টেস্টে ফেল করেছিস, তাই না? মিন্ত রেগে রেগে বলল, তুই আমার সাথে কথা বলবি না। তুইও ভালো না। তোর সাথে মিশে তুষিপুও ভালো না হয়ে যাচ্ছে। কি করলাম? তোরা যে কাল এক ঘরে ঘুমালি, গান বাজিয়ে নাচানাচি করলি, আমি যে এত দরজা ধাক্কিয়ে ডাকলাম, খুললি না কেন? আমি তোদের দু বোনের একমাত্র ভাই, কিন্তু তোরা আমাকে ছাড়া রুম পার্টি করতে পারলি? ছি। ইউষার কথা বন্ধ হয়ে গেল। চেয়ে রইল অসহায় চোখে। ও কাল গান ছেড়ে নাচছিল, রুম পার্টি করছিল। তার ভাবনার মাঝেই ওপরের কোণে এক ঘর হতে পুরুষালী স্বর ছুটে এলো নিচে, মামনি, আমার চা। ইউষা ছলকে উঠল। কাটা ফোটার মতো অহেতুক কাঁপলো তার সমস্ত শরীর। কিন্তু এই কাঁপুনি তো অনুভূতির নয়, একতরফা প্রেমের। তবে সবকিছু হারিয়ে ফেলার বিষণ্ণতা এ। সতেজ ফুলের নেতিয়ে মুচড়ে যাওয়ার মতো শরীর ভেঙে এলো ইউষার। মাথা নোয়ানোর মাঝেই রান্নাঘর থেকে ছুটে এলেন তনিমা। এক হাতের পরোটা ডিম পোচের প্লেটটা রাখলেন মিন্তর সামনে। আরেক কাপ চা ইউষার সামনে রেখে বড় ব্যস্ত গলায় বললেন, অয়নকে একটু চাটা দিয়ে আয় না মা। কেমন করে আটকে উঠল মেয়েটা। আমি কেন বড় মা? তুমি যাও না। রান্নাঘরে অনেক কাজ। চুলায় আলু ভাজি বসিয়েছি। আসমা তো কাপড় ধুতে ঢুকেছে। একটু পরেই সবাই খেতে নামবে। ছেলেটা সেই কখন চা চেয়েছে, আমি ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি দিয়ে আয়, যা। ইউষার ভেতর আপত্তি, দ্বিধাদ্বন্দ্ব মুখ জুড়ে। তনিমা কপাল কুঁচকে বললেন, কি হয়েছে তোর? আগে তো বলার আগেই অয়নের কাজে দৌড়ে দৌড়ে যেতিস। কিছু বলেছে ও? বকাঝকা করেছে নাকি? মিন্ত টেনে টেনে বলল, আসলে রান্নাঘর থেকে ঝাড়ুটা এনে পিঠে দুটো বাড়ি দাও, দেখবে ছুটে যাবে। কথার পিঠে ইউষা আজ চোখ পাকালো না, ধমকালোও না একটুখানি। ঠোঁট টিপে চুপ করে রইল। ভেতরে সে ক্লান্ত খুব। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর কাপ হাতে তুলে বলল, নিয়ে যাচ্ছি। মেয়েটার যাওয়ার পথে হা করে চেয়ে রইল মিন্ত। বিস্ময় নিয়ে বলল, কি ব্যাপার বড় মা? ও আজ আমাকে ধমকালো না যে? একটু তো তেড়েও এলো না। তনিমারও একই প্রশ্ন। রোজ তো এ দুটোর খুনসুটিতে বাড়ি মাথায় ওঠে। বিভ্রান্ত চিত্তে বললেন, কিছু বুঝতে পারছি না। অয়নের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো ইউষা। বড় করে শ্বাস টেনে নিঃশব্দে ঢুকলো ভেতরে। অয়ন তখন বারান্দায় ঝুলন্ত হেভি ব্যাগটায় একের পর এক ঘুষি মারছে। পরোটা
পরনের স্যান্ডো গেঞ্জি ঘামে ভিজে লেপ্টে গেছে পিঠে। উন্মুক্ত ফর্সা ফোলা বাহু জোড়া, কোমরের কালো ট্রাউজার নিচের দিকে নেমে এসেছে কিছুটা, অথচ এই চোখ ধাঁধানো আকর্ষণীয় সুতানো পুরুষ পানে ইউষা বেশিক্ষণ চাইল না। চট করে মুখ ফিরিয়ে নিল, ডাকলো হাস্যহীন, অয়ন ভাই তোমার চা। থামলো অয়ন, থামলো তার হুক প্র্যাকটিসিং। ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে ঘরের ভেতরে এলো, গলার ঘাম মুছতে বলল, যাক অবশেষে চা পেলাম। তবে আমি তো ভাবলাম আজ আসবে না, মামনি এত ভুলোমনা হয়ে যাচ্ছে দিন দিন। ইউষা কথা বাড়ালো না, চুপ করে শুনে চায়ের কাপ নামিয়ে রাখলো টেবিলে। ফিরতে পা বাড়াতেই অয়ন বলল, কোথায় যাচ্ছিস? ক্লাস আছে। মাত্র 9টা বাজে, ক্লাস তো 11টায়। কিছু কি বলবে? অয়ন আশ্চর্য হলো, ইউষার জবাব রোবটের মতো। মেয়েটা তো এভাবে কথা বলে না। মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? কিছু না, যাই। ইউষা এক পা বাড়ালো, অমনি হাতের কবজি টেনে ধরলো অয়ন। মেয়েটার বুক খণ্ড হলো, ভেঙে এলো শরীরটা। ক্লেশে চৌচির হয়ে ভাবলো, আমাকে ছুঁয়ো না অয়ন ভাই, যেটুকু বেঁচে আছি সেটুকুও মেরো না আমায়। ইউষা তাকায়, এদিকে। কি হলো, তাকাতে বলছি তো। পুরু কণ্ঠে বাধ্য হয়ে পিছু ঘুরলো মেয়েটা। চেহারার ঘোর আমাবস্যা দেখে অয়ন ভ্রু গোছালো। গুরুতর ভঙ্গিতে গাল ছুঁতে হাত বাড়ানো মাত্রই চট করে সরে গেল ইউষা। একটু থমকালো অয়ন, পৃথিবীর সব নম্রতা কণ্ঠে ঢেলে বলল, তোর কি মন খারাপ ইউষা? কিছু হয়েছে? চোখ মুখ এত ফোলা কেন? শরীর খারাপ? ইউষা অবিলম্বে বলল, না, কদিন পর পরীক্ষা, তাই একটু চিন্তা হচ্ছে। এই এক কথায় মেনে নিল অয়ন। ধরে রাখা হাত ছাড়ল সহসা। এতে চিন্তার কি আছে? পরীক্ষা আগে কখনো দিসনি গাধা? ইউষার সুপ্ত বিষণ্ণতা মন ছাপিয়ে ভেসে উঠল মুখে। বিস্ময়ের ন্যায় চেয়ে থেকে ভাবলো, অয়ন ভাই মন খারাপ বুঝলো, কিন্তু ওকে বুঝলো না। অবশ্য যার মনেই ও নেই সে ওর মন বুঝবে কিভাবে? অয়ন চায়ে চুমুক দেয়। ইউষা চেয়ে রয় তখনও। বুকের ভেতরটা সহ তুফানে হুহু করে ওঠে। এই মানুষটা ওর নয়, যে ছিল ওর বয়সন্ধির গোপন কল্পনা, কিশোরীর আরাধনা আর তরুণী বয়সের একমাত্র ভালোবাসা। সেই অয়ন ওকে নিয়ে এক দ্বন্দ্ব এক ফোঁটাও কখনো ভাবেনি। এই হাহাকার, এই ব্যর্থতা ইউষা কি দিয়ে মেটাবে? এই শোক, এত যন্ত্রণা লুকানোর প্রয়াসে কে সান্ত্বনা দেবে ওকে? এমন গভীর ক্ষত যে ও কাউকে দেখাতেও পারবে না। সারা জীবন এই না পাওয়ার কষ্ট নিজের ভেতর দাফন করে ভালো থাকবে ইউষা। কি আশ্চর্য ভেবে স্বীয় বুকের ভেতর ইউষা আস্ত একটা কবর খুঁড়ে ফেললো, যে কবরের লাশটা স্বয়ং ওই। ও মরল, ওর ভালোবাসা মরল, মরল ওর সব অনুভূতি আর স্বপ্নরা। অথচ কেউ জানলো না, বুঝলো না, দেখলো না। আচ্ছা, একা একা বুকের মাঝে কষ্ট চেপে রাখার মতো দুর্ভাগ্য কি আর অন্য কিছুতে হয়? অয়ন তাকালো তখনই। ইউষা আকুল হয়ে চেয়ে ও ভ্রু নাচায়। কি দেখছিস? ইউষার চোখ সরল না, মুখের চামড়াও নড়ল না। মূর্তির মতো শুধালো, একটা কথা বলবো অয়ন ভাই? অয়নের কণ্ঠে কৌতুক। না করলে বলবি না? ইউষা এই দুষ্টুমিতে সঙ্গ দিতে পারল না। বুকের টালমাটাল ঘূর্ণি ছাপিয়ে বেরিয়ে এলো, কখনো যদি জানতে পারো তুষি অন্য কাউকে ভালোবাসে, কি করবে তুমি? বিস্ফোরিত চোখে চাইল অয়ন। মাথার ওপর মিসাইল পড়েছে যেন। ইউষা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না, আসলে এমন হবে বলছি না। যদি এরকম কখনো হয় আর কি। মানে ধরো হলো, কি করবে তাহলে? জ্বালিয়ে দেব। স্পষ্ট শান্ত জবাবে আটকে উঠল মেয়েটা। ভোরকে বলল, তুষিকে? হেসে ফেলল অয়ন। তুষিকে কেন জ্বালাবো? ও যাকে ভালোবাসবে তাকে। ইউষা হতবাক হয়ে বলল, কি বলছো তুমি? অয়ন কাদচিয়ে বলল, অফকোর্স আই উইল ডু ইট। ভালোবাসায় সব সময় ত্যাগ করতে নেই, কিছু কিছু ক্ষেত্রে ছিনিয়ে নিতে জানতে হয়। ভালোবাসা একটা যুদ্ধ ইউষা, এই যুদ্ধে কোনো ভুল নেই, অন্যায় নেই। যে তোর মানসিক শান্তির কারণ, সেই শান্তি কেড়ে নিতে যত প্রতিপক্ষই আসুক না কেন, লড়াই করতে হবে। ভালোবাসা মানে শক্তি, অধিকার, আত্মবিশ্বাস। তাই যাকে ভালোবাসবো তাকে নিজের পাশে রাখার জন্য পৃথিবীর সাথেও যুদ্ধ করতে হলে করব না? ডোন্ট ইউ নো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ? অয়নের কথা বলার ভঙ্গিমা সাবলীল, যেন এটাই ঠিক, এটাই উচিত। অথচ ইউষা স্তম্ভের মতো শুনে গেল। এ কোন অয়ন ভাই? পড়াকু, শান্ত, মেধাবী, হাসি খুশি অয়ন ভাইয়ের মুখে ছিনিয়ে নেয়ার কথা, ভালোবাসা নিয়ে যুদ্ধের কথা। অয়ন ওর হা হওয়া দেখে হেসে উঠলেন জোরে, সশব্দ ওই হাসি
হাসি হাওয়ায় ভেসে বেড়ালো। দু আঙ্গুল দিয়ে কপালে টোকা মেরে বলল, বোকা, মজা করেছি। কিন্তু ইউসার এটা মজা মনে হলো না। তখনও ওই এক লাইনে পড়ে রইল সে। ভালোবাসা যুদ্ধের মতো, ভালোবাসলে পৃথিবীর সাথেও যুদ্ধ করতে হবে। মনে মনে বলল, ভালোবাসা যুদ্ধ হলে আমি সেই সবার সাথে তোমার জন্য যুদ্ধ করতে পারবো অয়ন ভাই, যারা তোমাকে চায়। কিন্তু যাকে তুমি চাইছো তার সাথে যুদ্ধ করব? এতটা মনের জোর তো আমার নেই। দুহাতে ওড়নার দুই প্রান্ত উঁচিয়ে উড়িয়ে চপল পায়ে ঘরে ঢুকলো তুষি। ছুটতে থাকা সহস্র প্রজাপতি তার অন্তরে। বুকে উচ্ছ্বাস, মুখে হাসি। তবে স্ফূর্ত পা জোড়া থমকালো ভেতরে ইউসাকে দেখে। তুষি থামে, চোখ ঝাপটে বলে, আর তুমি? ইউসা গলার খাজে চিবুক মিলিয়ে বিছানায় বসেছিল। উঠে এলো এবার, হাতের ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, নাও। ফুলের পানে এক পল চাইল তুষি, চোখে প্রশ্ন। ও বলল, অয়ন ভাই কাল দিয়েছিল তোমার জন্মদিনের উপহার। রাতে তো তুমি আর আমার ঘরে এলে না, তাই সকাল হতে হতে নেতিয়ে গেছে। বলতে বলতে ছোট একটু ঢোক গিল ইউসা। মলিন মুখখানা টেনে টুনে উজ্জ্বল রাখলো খুব। তুষি খুশি হয়ে বলল, ও তাই? কিন্তু আমি এখন ফুল দিয়ে কি করব? এগুলো বরং তুমি রেখে দাও। আমি কেন রাখবো? তবে তুমিই তো রাখবে। অয়ন ভাইও তোমার, তার দেয়া ফুলও তোমার। ইউসা কাষ্ঠ হাসলো। ছিঁড়ে খুঁড়ে আসা বেদনার সাথে সুর মিলিয়ে ভাবলো, অয়ন ভাই আর আমার নেই তুষি। নিজের সাথে সাথে আমার এতদিনের জমানো ভালোবাসাও উনি কেড়ে নিয়ে গেলেন। আমার ভেঙে চুরে যাওয়া মনটাই কেবল আমার রইল আজ। তুষি হঠাৎ ভ্রু গোছালো, সতর্ক কণ্ঠে বলল, এই এই তোমার চেহারা এমন লাগছে কেন? চোখ মুখ এত ফুললো কি করে? ইউসা গালে মুখে হাত দিল। কই, আসলে রাতে ঘুম বেশি হয়েছে তাই বোধ হয়। তুষি তাও চেয়ে রইল, চোখ সরু করে সন্দেহী নজরে। ইউসা প্রসঙ্গ কাটাতে বলল, আচ্ছা ওসব ছাড়ো। তুমি এমন নেচে নেচে ঘরে এলে যে, এত খুশি কেন আজ? মুখটা তো কেমন গ্লো করছে, ব্যাপার কি? ও ভ্রু নাচায়, স্বতঃস্ফূর্ত কণ্ঠ। তুষি এবার নিশ্চিত হয়ে হাসলো। পরপর দুহাত মেলে এক পাক চক্কর কেটে বলল, আজ আমি খুব খুশি ইউসা, জীবনের সবচেয়ে বেশি খুশি জানো। এই অবধি এটা আমার সব থেকে সুন্দর জন্মদিন। ইউসা বিড়বিড় করে বলল, আর এটা আমার জীবনের সব থেকে অভিশপ্ত জন্মদিন। কিন্তু তুষির হাস্যজ্জ্বল প্রাণবন্ত মুখখানা মেয়েটা মন দিয়ে দেখলো, মুচকি হেসে ভাবলো, তাও ভালো, তুমি অন্তত আনন্দে আছো তুষি। এতদিন তো সবার ভালোবাসা, সবার আদর থেকে বঞ্চিত ছিলে। এবার সৃষ্টিকর্তা তোমাকে সব ঢেলে দিক। আমার ভাগ্যের যত সুখ, যত প্রাপ্তি, সেই সবটা তোমার হোক। তুমি খুব ভালো থাকো তুষি, খুব খুব ভালো থাকো তুমি। তুষি উড়ে উড়ে থামলো, ফিসফিস করে বলল, ইউসা জানো, কাল রাতে আমি ছাদে গিয়েছিলাম। সে কি, অত রাতে একা? তুষি মিটিমিটি হাসলো। তবে? হাসিটা বাড়লো ওর। ইউসা সচেতন কণ্ঠে বলল, প্লিজ এখন বলো না যে মেজো ভাইয়াও তোমার সাথে ছিল। তুষি ফিক করে হেসে ফেলতেই চোখ কপালে উঠলো তার। আশ্চর্য হয়ে ভাবলো, সত্যিই ভাইয়া কাল তোমার সাথে ছাদে ছিল? মাই গুডনেস, এটা কি করে সম্ভব? তুষির ফর্সা মুখ লাল হলো, মসৃণ গাল ফেপে উঠলো লাজে। ওড়নার সুতো আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, আমরা সারা রাত ছাদে ছিলাম। ইউসা হাঁ করে বলল, কি? তুষি মাথা নাড়ে অল্প করে, লাজুক চাহনি হাতের ওপর। পরপরই সাগ্রহে শুধালো, আচ্ছা ইউসা, কেউ যদি এমন কিছু তোমাকে বলে যা সে কখনো কাউকে কোনোদিন বলতে পারেনি, তাহলে তার কাছে তুমি কি? কি আবার? হয়তো খুব ভরসার আর বিশ্বস্ত মানুষ। তুষির কণ্ঠে উদ্বেগ। আর ভালোবাসা? ভালোবাসার না? ইউসা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। কানে বাজলো অয়নের কথাটা, আমি তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভরসা করি ইউসা, অথচ ভালো তো বাসি না। মেয়েটা জবাব দিল উদাস গলায়, জীবন আসলে খুব বিচিত্র রূপকথার মতো তুষি। এখানে অনেকেই তোমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, কিন্তু ভালোবাসবে না। আবার অনেকে কিছুই করবে না, না ভরসা না বিশ্বাস, কিন্তু ভালোবাসবে, পাগলের মতো ডেসপারেটলি ভালোবাসবে। তুষি ঠোঁট উল্টে বলল, অনেক কঠিন কথা, মাথার উপর দিয়ে গেল। মৃদু হাসলো ইউসা, ছাড়ো। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? ভাইয়া কি তোমায় এমন কিছু বলেছে? জানো, কাল উনি একদম অন্যরকম ছিলেন, পুরোপুরি আলাদা একটা মানুষ। গলার স্বর একেবারে জনসন ক্রিমের মতো নরম। কত কথা বললেন আমার সাথে, আমার নাম ধরে ধরে ডাকলেন। আর তারপর? লজ্জায় এটুকু তুষি মুখে আনতে পারল না। ইউসা বুঝলো কিনা কে জানে, তবে উচ্ছল কণ্ঠে বলল, মনে হচ্ছে ভাইয়া তোমার ওপর ফল করেছে তুষি। কিন্তু ফল তো খেয়ে ফেলতে হয়। ইউসা কপাল চাপড়ে বলল, উফ রে, আমি বোঝাতে চেয়েছি ভাইয়া মনে হয় তোমার ওপর দুর্বল হয়ে
হচ্ছে? তুমি কি তোমার মনের কথা বলেছ? তুষি মাথা নেড়ে বলল, বলে দেব। হ্যাঁ বলে দিও, এক্ষুনি যাচ্ছি। কিছু না শুনেই ছুটে বেরিয়ে গেল তুষি। ওই গতিবেগে রাশ টানার উপায় নেই। ব্যাপারটাই ইউসা বোকা বনে যায়। মাথায় হাত দিয়ে বলে, এ মা, এ মেয়ে তো চলে গেল, কিন্তু আমি তো এক্ষুনি বলতে বলিনি। হায় আল্লাহ, এবার কি হবে?